করেছো লাইভ? হেমন্তের সন্ধ্যায় আমাদের এই চতুর্থ লাইভ প্রোগ্রামে আজকে যারা যারা আছেন সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনারা ইতিমধ্যে বিগত তিনটে লাইভ সেশনে পাম্পের সম্পর্কে এবং আমাদের ব্যবহৃত বিভিন্ন রকম বুজ্জতের সম্পর্কে অনেক তথ্যই আপনারা জেনেছেন। আজকে আমরা আলোচনা করব এটা এটা হেমন্তকাল, শীত আসতেছে। এটাকে আমাদের দেশে বলা হয় পিঠাপুলির সময়, কারণ নতুন অগ্রহায়ণে নতুন ধান আসবে। এরপরে গ্রামীণ বাংলায় এই সময় পিঠাপুলির একটা উৎসব চলে, যেহেতু নতুন ধান আসে কৃষকের ঘরে। তে আমি আজকে আমাদের প্রধান আলোচ্য বিষয় হবে এই পিঠাপুলি তৈরিতে পাম তেল আমাদের জন্য কেমন উপযোগী। এই ব্যাপারটি আজকে আমি প্রধানত আলোচনা করব, পাশাপাশি অন্যান্য যে ধরনের প্রশ্ন আপনাদের কাছ থেকে আসবে সেগুলোর উত্তর দেব। আমরা কি করি, আমাদের যে পিঠা, অধিকাংশ পিঠেই আমাদের মানে তেলে ভাজা হয়। কিছু কিছু পিঠা আছে তেল ছাড়া। যেগুলি তেলে ভাজা হয়, আমরা তো আপনারা দেখবেন এই ওই সময় তেলে ভাজা যে পিঠাগুলি, যেমন তেলের পিঠা, পাটিসাপটা পিঠা, এরকম আরো অনেক ধরনের পিঠা আছে। ওগুলি যদি আপনি পাম তেল দিয়ে যদি করেন, ওইটা হবে ওইটা হবে আরো সুস্বাদু, আরো মচমচে। তবে সবচেয়ে মজার যে ব্যাপারটা হলো, আপনি অন্য তেল দিয়ে যদি আপনি পিঠাটা ভাজেন, আপনি দেখবেন যে পিঠার উপরে তেল তেলে ভাব, হাত দিয়ে ধরলে হাতে তেল লেগে থাকবে। কিন্তু পাম তেল দিয়ে যদি আপনি পিঠাটা তৈরি করেন, আপনি দেখবেন যে পিঠাটা একদম ঝরঝরে, উপরে কোনো তেল তেলে ভাব নাই, হাত দিয়ে ধরলেও আপনার হাতে কোনো তেল লাগবে না। এইটাই হলো পাম তেলের বৈশিষ্ট্য। সরি, আজকে আমি একটু অসুস্থ, তারপর আমি আপনাদের অনুষ্ঠান যেহেতু আগে বলেছি আমি অ্যাটেন্ড করতেছি। তো আপনারা যারা যারা শুনছেন, আমাদের আজকে অনুষ্ঠানে যারা যারা আছেন, সবাইকে আমি অনুরোধ করব, অন্তত একবারের জন্য হলেও আপনার বাড়ির এবারে পিঠা উৎসবে পাম তেল দিয়ে পিঠাগুলি তৈরি করে দেখুন। এবং আমি নিশ্চিত একবার যিনি পাম তেলে তৈরি পিঠা খাবেন, উনি আর সেটা কখনো ছাড়তে পারবেন না। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি। আপনার এবং এবং ছাড়বেন তো না বটেই, পাশাপাশি দেখবেন আপনি আপনার আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে বলবেন পাম তেল দিয়ে পিঠা খেয়ে পিঠার স্বাদটাই পেয়েছি এরকম। এবং ভবিষ্যতে দেখবেন তাদেরও আপনি পরামর্শ দিবেন পাম তেল দিয়ে এই সমস্ত পিঠা তৈরি করার জন্য। পাম তেল দিয়ে যদি পিঠা পুলিগুলি তৈরি করেন, আরেকটা যে আপনার উপকার পাবেন সেটা হলো, পাম তেলে তৈরি খাবার সহজে নষ্ট হয় না। এটা ২-৩ দিন রেখে খেলেও কোনো সমস্যা হয় না। কারণ আমি এই ব্যাপারে পূর্বে অনেক আলোচনা করেছি। পাম তেল প্রকৃতিগতভাবে একটি শক্ত তেল। শক্ত বলতে আমি বোঝাচ্ছি সহজে নষ্ট হবে না। এই তেলে যে প্রচুর পরিমাণ আ ভিটামিন ই থাকে, ভিটামিন ই তেলটাকে বহিরাক্রমণ, মানে অক্সিজেন যে তেলের ভিতরে ঢুকতে চেষ্টা করে সেটাকে প্রতিহত করে। অক্সিজেন ঢুকে তেলের অণুকে ভেঙে ফেলে। এখন ওই ভিটামিন ই তেলের অণুগুলিকে একটা প্রোটেকশন দেয়, যার ফলে অক্সিজেন তেলের ভিতরে ঢুকতে পারে না, তেলটা ভেঙেও যায় না। এবং যার দরুন পাম তেলের তৈরি খাবার ১ দিন ২ দিনে একদম স্বাদ, গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। আর আমরা তো সাধারণত পিঠাপুলি যেগুলি করি শীতের সময় ১ দিন ২ দিন রেখেই খাই। তারপরে দেখবেন যে ওই পিঠার গুণগত মান একদম ২-৩ দিনে কিচ্ছু অক্ষুণ্ণ থাকবে, এবং যারা খাবে তারাও পিঠা একটা নতুন স্বাদ পাবে। এবং দেখবেন অতীতে যদি তারা পিঠা খেয়েছে, পাম তেলের তৈরি খাবার মানে তৈরি পিঠাও খাবে। খাওয়ার পরে দেখবেন যে তাদের মতামত নিবেন, তারা কি বলে। এই যে আমি যে এতদিন ধরে বলতেছি পাম তেলে তৈরি খাবার আমাদের যে খাদ্যাভ্যাস, তার সাথে সবচেয়ে উপযোগী, এবং তার সাথে পাম তেলটাই আমাদের খাদ্যাভ্যাসের সাথে পাম তেলটাই সবচেয়ে বেশি যায়। কারণ আমরা খাবার একবার রান্না করে ২ বার, ৩ বার, ৪ বার গরম করে খাই। কিন্তু পাম তেলের যে খাবারটা, এটার ভিতরে যেহেতু তেলের ভিতরে অক্সিজেন ঢুকতে পারে না, তেলটা সহজে নষ্ট হয় না, এবং তেলের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে, খাবারের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে।
আপনারা আমার আপনাদের সবার নিকট একটা অনুরোধ, শুধু যে শুধু যে আমি বলছি আপনারা শুনলেন তাই নয়, নিজেরা বাজার থেকে পাম তেল কিনে নিজেরা ট্রাই করে দেখুন আমি যা বলছি আমার কথা সত্যতা কি আছে কি নাই। তারপর ধরেন এই যে আমরা মানে পাম তেল ছাড়াও এই যে পিঠাপুলি ছাড়াও আপনার যে শীতকালে খাবার, আমরা সাধারণত শীতকালে সাধারণভাবে দেখা যায় গরমকাল অপেক্ষা বা অন্য সময় অপেক্ষা শীতকালে মানুষের খাবার-দাবারের পরিমাণ, খাবার-দাবারের মান একটু বৃদ্ধি পায়। এটা আবহাওয়াজনিত কারণে শীতটাকে আমরা উৎসবকাল আমরা আমরা মনে করি। আমাদের আমার গ্রামীণ জীবন বা শহরী জীবন যেখানেই হোক, এই সময় খাবারের বিভিন্ন প্রকার নতুন, নতুন খাবার যোগ হয় এবং খাবারের পরিমাণও বেশি হয় এবং উৎসবমুখর পরিবেশে দিনগুলি পার হয়। তার জন্য আপনারা যে এই যে সমস্ত খাবারগুলি, খাবার একটা অনুষঙ্গ, সামাজিক অনুষ্ঠানের অনুষঙ্গ, পারিবারিক অনুষ্ঠানে একটা অনুষঙ্গ। আপনাদের যে খাবারগুলি আপনারা এবার পাম তেল দিয়ে আপনারা রান্না করে দেখেন এবং নিশ্চিতভাবে আপনাদের এই অনুষ্ঠান এবং এবং খাবারের উপভোগ্যতা অন্য সময়ের চেয়ে অনেক, অনেক বেশি হবে। আমরা যে মানে বাংলাদেশ বিশ্বে যে পরিমাণ আমরা তেল ব্যবহার করে, আমরা সমস্ত বিশ্বের যে তার থেকে বাংলাদেশের ব্যবহারের পরিমাণ মাত্র ১.৩ ভাগ তেল আমরা ব্যবহার করি। আমরা তেমন কোনো উল্লেখযোগ্য ব্যবহারকারী নই। তারপরও তেলের ব্যবহারটা কিছুটা বাড়তেছে আমাদের দৈনন্দিন আয় বৃদ্ধির সাথে, সাথে আমাদের তেলের ব্যবহারটাও বাড়তেছে। যেহেতু খাবার-দাবারের মান উন্নত হচ্ছে, তেলের ব্যবহারও বৃদ্ধি পাচ্ছে। আপনি এই তেল এই 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 যে তেল ব্যবহার রান্নার তেল আমি মানে বলছি, এই তেলের ব্যবহারে আপনারা পাম তেল যদি আপনারা ব্যবহার করেন, আপনাদের যে উপকারগুলি পাবেন, ১ নাম্বার হলো এটা আপনার তেল শরীরে দরকার। আপনি এখন দেখবেন ফেসবুকে বিভিন্ন ডাক্তার বলতেছে, "তেল খাবেন না, তেল খাবেন না, তেল খাবেন।" আরে তেল যদি না খায়, একটা আদর্শ খাবার কাকে বলে? একটা আদর্শ খাবার হলো সেই খাবারটাই যেই খাবারের ৩ ভাগের ১ ভাগ হলো আমিষ, ৩ ভাগের ১ ভাগ হলো শর্করা, আর ৩ ভাগের ১ ভাগ হলো তেল। তেল হলো শক্তির পঞ্জীভূত আধার। তেল আপনাকে শক্তি যোগায়। এখন যদি আপনি ওই যে আমাদের যে ২২০০ ক্যালোরি আমাদের সরকার হিসেবে আমাদের বাংলাদেশে গড় ক্যালোরি গড়ের পরিমাণ ২২০০ ক্যালোরি। ২২০০ ক্যালোরি ৭৩০ ৭৫০ ক্যালোরি আসতে হবে তেল থেকে। এখন যদি আপনি তেল যদি না খান, ধরেন আপনি ডাক্তারের কথা শুনলেন, আপনি তেল খাবেন না। তেল যদি না খান, এই ৭৩০ ক্যালোরি কোত্থেকে আসবে? অন্য খাবার থেকে আসতে হবে। তার জন্য আপনি খেতে হবে কি শর্করা। শর্করা খেলে আপনি বর্তমানে যে পরিমাণ ভাত খান, তার থেকে ভাতের পরিমাণ ডাবল বা ৩ গুণ করতে হবে। এটা কি সম্ভব? ডাক্তাররা যেই কথাগুলি বলে, ডাক্তাররা একটা এক একটা রোগীর পথ্যকে একটা সুস্থ রোগের পথ্য হিসেবে চালিয়ে দিতে চায়। আমরা এখানে এই অনুষ্ঠানে যে সমস্ত কথাবার্তা, যে সমস্ত তথ্য আলোচনা করি, এগুলো হলো সুস্থ লোকের জন্য। যিনি রোগী, প্রতিটা রোগের পথ্য চিকিৎসা হবে ভিন্ন, ভিন্ন প্রকৃতির। আমরা এখানে কোনো রোগীর জন্য কোনো আলোচনা করি না। আমাদের একজন মানুষকে সুস্থ বিবেচনায় যা, যা খাওয়া দরকার, যে ধরনের জীবনযাপন করা দরকার, সেটা নিয়ে আমরা আলোচনা করি। এখন ডাক্তাররা করে কি? ওই যে আপনার একজনের হার্টের পেশেন্ট, তার যে পথ্য, তাকে যে ধরনের রেস্ট্রিক্টেড খাবার-দাবার, সেটা আমাদের সুস্থ লোকের উপরে চালিয়ে দিতে চায়। হার্টের রোগী তেল কম খেতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তাকে স্যাচুরেটেড ফ্যাট কম খেতে হবে, স্বাভাবিক ব্যাপার। তাকে একটু পলিআনস্যাচুরেটেড ফ্যাট বেশি খেতে হবে, স্বাভাবিক ব্যাপার। এখন তারটা যদি আপনার একটা সুস্থ মানুষের উপরে চাপায় দেয়, সে তো ঠিক হচ্ছে না। আমাদের এটি সমস্যা। ডাক্তাররা যখন বলে, তখন কোন একটা রোগীর পথ্যকে, রোগীর খাবার নির্দেশনাকে একটা সুস্থ লোকের উপরে চালিয়ে দিতে চায়। সেটা ভুল। সুস্থ লোকের জন্য পরিষ্কার আপনার যে দৈনন্দিন খাবার, সুস্থ লোকের দৈনন্দিন খাবারের ৩ ভাগ ১ ভাগ ৩ ভাগের ১ ভাগ হবে শর্করা, ৩ ভাগের আরেক ভাগ হবে আমিষ বা প্রোটিন, আরেক ভাগ হবে তেল বা চর্বি। সুতরাং এই তেল খাওয়া খাবেন না বা তেল খাওয়া বন্ধ করেন, এই কথায় আপনারা কান দিবেন না।
ওইটা সম্পূর্ণ ভুল তথ্য, এবং এটা আমি বললাম তো যে এটা কিন্তু ভুল তথ্য। কোনো ডাক্তার যদি আমার সাথে সামনাসামনি আলোচনা করতে চায়, তাকে আমি বুঝিয়ে দিতে পারি কেন তার তথ্যটা ভুল। এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, আমেরিকান নিউট্রিশন কাউন্সিল, নিউট্রিশন অ্যাসোসিয়েশন, তাদের বক্তব্য হলো যে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, এবং এটা দুনিয়া জুড়ে এটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে। আমরা সেক্ষেত্রে সেটার উপর দিয়া নিজে যদি ডাক্তারি করতে যাই, নিজের জ্ঞান ফলাতে চাই, সেটা সঠিক হবে না। আমরা চলেন আমাদের ওই যে আমরা মানে পূর্বে আমাদের ক্যাম্পেইনে দেখছেন, আমাদের মালয়েশিয়াতে জানুয়ারি 1st উইকে হবে পটস, পাম অয়েল ট্রেড ফেয়ার এবং সেমিনার, এবং সেমিনারের উপরে আমরা একটা প্রমোশনাল ভিডিও দেখি, দেখুন আপনারা। হ্যাঁ দর্শকগণ, আমাদের যে এই অনুষ্ঠানের প্রমোশন এই ভিডিও দেখলেন, এটা প্রতি বছর একবার কুয়ালালামপুরে হয়, এবং এটা সাধারণত আনুষ্ঠানিকভাবে হয়। এবার করোনার কারণে এটাকে ভার্চুয়াল করা হচ্ছে। এই অনুষ্ঠানে প্রায় সমস্ত বিশ্ব থেকে 700-800 গেস্ট আসে, যারা এই এই তেল সম্পর্কে অভিজ্ঞ, বিশেষজ্ঞ, এবং যারা তেল উৎপাদনের সাথে জড়িত তারাও আসে। এবারে অনুষ্ঠানটা করোনার কারণে এখানে হচ্ছে ভার্চুয়াল। তা বাংলাদেশ থেকেও মানে আপনার ওখানে বুথ থাকবে। বাংলাদেশে যারা নাকি তেল উৎপাদনের সাথে জড়িত যে সমস্ত প্রতিষ্ঠান, তাদের থেকে 2-1 জন ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছে। তাদেরও বুথ থাকবে, সারা বিশ্ব থেকেই থাকবে। এবং এখানে আলোচনা হয়, এখানে আলোচনাগুলি তেল সংক্রান্ত সমুদয় ধরনের প্রশ্নের আলোচনা হয়। আগামী 1 বছর এটা মূল্য কিরকম থাকবে, উৎপাদন কেমন হবে, ব্যবহার কেমন হবে, কোন দেশে কি পরিমাণ হবে, কোন কোন খাতে তেলগুলি ব্যবহৃত হবে, বিস্তারিত আলোচনা হয়। এটাকে বলা যায় 1 বছরের দিক দিক নির্দেশনা। তার জন্য বিশ্বের যত ধরনের এক্সপার্টরা আছেন এই তেল সম্পর্কিত, তারা সবাই আসেন। এবার তারা তাদের অনেকে থাকবেন ভার্চুয়ালি আগ্রহী, তারা যদি রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন করলে আপনার তেল সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন। রেজিস্ট্রেশনটা ফ্রি। তারপরও যারা করবেন তাদের জন্য আমরা একটা অ্যাট্রাকশন হিসাবে রেখেছি। তাদের জন্য লটারি আমরা একটা করব। তার ভিতরে এই প্রতিযোগিতা একটা প্রথম পুরস্কার হবে একটা স্মার্টফোন। তারপরে থাকবে রান্নার একটা কুকারি সেট। তারপরে এই ধরনের পুরস্কার থাকবে আরকি। তা আপনারা যারা আগ্রহী, তারা ওই লিঙ্কটা আপনারা পাবেন। আমাদের তো ফেসবুক লিঙ্কে তো পাবেনই। আমরা এখানেও জানিয়ে দেব। আপনারা রেজিস্ট্রেশনটা করে রাখেন। এটা ফ্রি। এটা জানুয়ারি 1st উইকে, সুতরাং সময় যে খুব একটা আছে তা নয়। এটা করে আপনার তেল সম্পর্কে একা শুধু পাম তেল না, তেল নেই, তেলের প্রয়োজনীয়তা, শরীরের জন্য তেল কতটুকু উপকারী, শরীরের জন্য তেল কতটুকু অপকারী, এই বিস্তারিত আলোচনা হয়। বিশ্বের সেরা বিশেষজ্ঞরা আসে। আপনারা যদি ওখানে যখন ইচ্ছা তখনই ওই আলোচনা আপনারা শুনতে পারবেন, এবং শুনলে আপনাদের এই তেল সম্পর্কে অনেক ভুল ধারণার আপনার অবসান হবে। আমরা কিছু প্রশ্ন নেই। রহিমা আক্তার, রহিমা প্রশ্ন করেছেন করোনা কালে কিভাবে ইমিউনিটি বাড়াবে পাম তেল। পাম তেল ওই যে আমরা আগে অনেক আলোচনা করেছি, তেল হলো শক্তির আধার, মানুষের শরীরে শক্তির আধার। প্রতি গ্রাম তেল 9 কিলো ক্যালোরি শক্তি যোগান দেবে আপনার শরীরে। এই শক্তিকে বাড়াবে। এই জন্য আপনি যে পাম তেল খান, অন্য সব তেলই বাড়াবে, পাম তেলও বাড়াবে পাশাপাশি। পাম তেল যদি খান সেটা হবে। পাম তেল যেহেতু আমাদের শরীরের জন্য তুলনামূলকভাবে অন্য তেল থেকে অধিক অধিক উপযোগী, আমি বলবো এই দেশের লোকদের পাম তেল, ভোজ্য তেল হিসেবে পাম তেলই খাওয়া। তাদের ইমিউনিটি শক্তি যেন অক্ষুণ্ণ থাকে, এবং এবং তা করোনা প্রতিরোধে ভূমিকা রাখবে, এটি আমার বিশ্বাস। পরের প্রশ্ন, what is the famous brand in Bangladesh? বাংলাদেশে অনেকগুলি ব্র্যান্ড আছে, তার ভিতরে মিজানের বিক্রির পরিমাণ বিবেচনায় মিজানটা সবচেয়ে উপরে আছে। আপনি আপনি ওই যে অন্যান্য তেলও খেতে পারেন, অন্যান্য ব্র্যান্ডও খেতে পারেন। নেক্সট, ভাজা পোড়ার জন্য পাম তেল কত স্বাস্থ্যসম্মত? উম্মে সালমা, আমি একদম প্রথমেই বলেছি, এখন আমাদের পিঠাপুলির উৎসব। এই পিঠাপুলিটা কিন্তু ভাজা বোনার ব্যাপারই, এবং আপনি এবার
পাম তেল দিয়ে আপনি পিঠা বানিয়ে দেখেন পিঠার স্বাদ কিরকম হয়। আমি একদম আমার শুরুতে বলেছি এই পিঠা হবে মচমচে, এই পিঠা অনেক স্থায়িত্ব হবে বেশি, মানে ২-৩ দিনে নষ্ট হবে না। এই পিঠার উপরে তেল তেলে থাকবে না, শুষ্ক হবে। হাত দিয়ে দললে দেখবে হাতে তেল লাগতেছে না। তার অর্থ পরিমাণগতভাবে তেলের পরিমাণ কম লাগবে এই পিঠা তৈরিতে। আর আর পিঠার স্বাদ, এখানে তেলের স্বাদ থাকবে না, থাকবে পিঠার স্বাদ। তার জন্য আপনি পিঠার সঠিক স্বাদটা এই ভাজা পোড়া বা পিঠা তৈরিতে পাম তেল অনন্য। তারপরের প্রশ্ন, জিএম আরমান প্রশ্ন করেছেন পাম তেলের মধ্যে কি স্কিনের জন্য উপকারী কি আছে? স্কিনের জন্য ভিটামিন ই। আপনার পাম তেলে আমাদের দেশে যে পাম তেলটা পাওয়া যায় এটার ভিতরে আছে পাম তেল ই। আরেকটা পাম তেল আমাদের দেশে এটা অ্যাভেলেবল না, অন্য দেশে পাওয়া যাচ্ছে। ওইটার মধ্যে থাকে ভিটামিন ই এবং ভিটামিন এ, সেটা আরো বেশি উপকারী। যাই হোক, আমাদের দেশে যেটা পাওয়া যায় এটা পাম তেলের একটা প্রকৃতিগত উৎস এবং প্রচুর প্রায় 800 ppm ভিটামিন ই থাকে পাম তেলে। আপনার এটা এবং তার স্কিনের জন্য খুবই উপকারী। স্কিনের যে কোষগুলি সুস্বাস্থ্য রক্ষায় এটা একটা ভূমিকা আছে। ধন্যবাদ। তারপরের প্রশ্ন, এই তেলে রান্না করলে কি তেলে কাঁচা গন্ধ থাকবে? মিস্টার রোমান প্রশ্ন করেছেন। পাম তেলের নিজস্ব কোনো গন্ধ নাই। এটা খাবারের গন্ধটা কি এটাকে বিকশিত করে। সুতরাং পাম তেল আপনি নিশ্চিত ব্যবহার করেন, এখানে কাঁচা গন্ধ বলতে কোনো গন্ধই থাকবে না। যা পাবেন। ধন্যবাদ। তার প্রশ্ন, শীতকালীন পিঠার মধ্যে পাম তেলের ব্যবহার কি সুফল কি? আমি মিস্টার ইমতা ইমতিয়াজুল খলিল প্রশ্ন করেছেন। আমি আগেই বলেছি পিঠাপুলি তৈরিতে যে সমস্ত পিঠাপুলি তৈরিতে তেলের ব্যবহার হয় সেগুলির জন্য পাম তেল সবচেয়ে উপযোগী। যেমন তেলের পিঠা পিঠা আছে আমাদের দেশে যেগুলিতে তেল লাগে। আপনারা এবার এই পাম তেল দিয়ে পিঠা তৈরি করে খেয়ে দেখুন, আমি নিশ্চিত এরপর থেকে যত পিঠা খাবেন পাম তেল ছাড়তে পারবেন না। এমনকি বন্ধু বান্ধব আপনারা পরামর্শ দিবেন পাম তেল দিয়ে তৈরি করে খেতে। পরের প্রশ্ন, পাম তেল খেলে শিশুর হাড়ের গঠনকে সাহায্য করে? পাম তেল শিশুর শরীর গঠনের জন্য খুবই উপযোগী, যে জন্য পাম তেল, এটা প্রশ্ন করেছেন নাজমুল ইসলাম, শিশুর শরীর গঠনে পাম তেলের ভূমিকা অনন্য। এই জন্য বিশ্বের যত শিশু খাদ্যের নাম করা ব্র্যান্ডগুলি যারা আছে তারা সবাই পাম তেল ব্যবহার করে। ওই খাবারকে ফর্টিফাইড, মানে ওই খাবারের গুণগত মান বাড়ানোর জন্য, শিশুর শরীরের জন্য বেশি উপযোগী করার জন্য তারা ওখানে পাম তেল ব্যবহার করে, অন্য তেল ব্যবহার না করে। আপনি দেখবেন, আপনি ইনগ্রিডিয়েন্ট যে আছে লেখা, আপনি যখন আপনি পরে দেখবেন পাম অয়েল ওখানে ওয়ান অফ দ্য মেজর ইনগ্রিডিয়েন্ট এ কথা লেখা থাকে। ধন্যবাদ। তারপরে প্রশ্ন, পাম তেলে কি পরিমাণ ফ্যাট থাকে? মুকাম্মাম মিঠু, এই আমাকে অনেকেই এই প্রশ্ন করতে দেখি। পাম মানে তেলে কি, তেল 100% ফ্যাট। যে কোনো তেলে কোনো ভেজাল থাকতে পারে না। সুতরাং তেলের ভিতরে 99.90% ফ্যাট। আর ফ্যাট আর তেলে বেশ কমটা কি, যে তেলটা স্বাভাবিক এই যে রুমের স্বাভাবিক তাপমাত্রায় জমে যায় সেটা ফ্যাট, আর যেটা স্বাভাবিক তাপমাত্রায় জমে না সেটা তেল। যেমন ধরুন ঘি জমে যায় কিন্তু এরকম তেলই, তেল। এটার ভিতরে যে ফ্যাটি অ্যাসিড কম্পোজিশন তার অবস্থানগত তারতম্যের জন্য এরকম হয়। তাতে তেলে গুণাগুণ কোনো হেরফের হয় না। এটা মানে জমাটি থাক বা তরলই থাক, এটা গুণাগুণ যা থাকে তাই থাকে। এটা পাম তেল হোক বা যে কোনো তেল হোক, জমে যাওয়া না যাওয়ার সাথে গুণাগুণে কোনো পার্থক্য নেই। এবং তেল, যে কোনো তেল, সব তেলই 99.90% ফ্যাট। ধন্যবাদ। পরের প্রশ্ন, সাইফুল ইসলাম বাবলু প্রশ্ন করেছেন বাজার অন্য সব তেল থেকে পাম তেলের বিশেষ বিশেষত্ব কি, জানলে উপকৃত হতাম। আমি আগে বহুতবার বলেছি, আমরা যে সমস্ত তেল আমরা আমাদের রান্নার জন্য
আমরা কিনি, আমাদের দেশে যে সমস্ত তেল ব্যবহার করি, আমাদের যে খাদ্যাভ্যাস তার জন্য পাম তেল সবচেয়ে বেশি উপযোগী। কেন বলতেছি? এই জন্য আপনি যদি পাম তেল আমরা কি করি? আমরা মানে একবার রান্না করি এবং এই তেলটা আমরা এই খাবারটা আমরা 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 সেদিন দুপুরে খাই, সেদিন রাত্রে খাই, কোনো ফ্যামিলি পরদিন সকালেও খায়। এখন এই যে আপনি যদি পাম তেল ছাড়া অন্য তেল দিয়ে যদি আপনার খাবারটা তৈরি হয়, আপনি আপনি যখন একবার রান্না করে একবার খেলেন দেন ফাইন, কোনো সমস্যা নেই। দ্বিতীয়বার যখন গরম করতে যাবেন বা তৃতীয়বার যখন গরম করতে যাবেন, তখন হয় কি, ওই যে আপনি রান্না করতে যে তেলটা ব্যবহার করছেন, এটা যদি পাম তেল ছাড়া অন্য তেল ব্যবহার করেন, সেখানে অক্সিজেন ঢুকে গিয়ে ওই তেলের অণুকে ভেঙে দেয়। ও তেলের অণু ভেঙে গিয়ে ওই ফ্রি ফ্যাটি অ্যাসিড মানে মুক্ত ফ্যাটি অ্যাসিড তেলে উৎপন্ন হয়। মুক্ত এই ফ্যাটি অ্যাসিড যদি আপনি নিয়মিত খেতে থাকেন খাবারের সাথে, আপনার বদহজম, অ্যাসিডিটি মানে হজমজনিত বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে। কিন্তু পাম তেল দিয়ে তৈরি খাবার একবার, দুবার, তিনবার, চারবার গরম করলেও ওই তেলকে অক্সিজেন ভাঙতে পারে না এবং তেলটা থাকে, তেলের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। তাই আমাদের খাদ্যাভ্যাসের কাছে পাম তেল সবচেয়ে বেশি উপযোগী। ধন্যবাদ। তারপরের প্রশ্ন। এরশাদ আলী প্রশ্ন করেছেন, বর্তমানে শীতের পিঠা বানাতে মিজান তেল কতটা উপযোগী? এই তেল ব্যবহার করে ক্ষতিকারক দিক আছে কিনা দয়া করে জানাবেন। মিস্টার এরশাদ আলী, নিশ্চিত থাকেন, মিজান পাম তেল আপনি নিশ্চিতভাবে কিনতে পারেন। আপনি মিজানই কিনেন বা অন্য কোনো পাম তেলই কিনেন, আপনি নিশ্চিতভাবে কিনতে পারেন। এবং আমি এটা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, পাম তেলের যে পিঠা হবে সেই পিঠা খেয়ে দেখেন, অন্য যে কোনো সময়ে আগের তুলনায় এটার স্বাদ বেশি হয় কিনা, এবং দেখবেন পিঠাটা হবে ঝরঝরে, হাতে কোনো তেল লাগবে না, উপরে কোনো তেল লেগে থাকবে না, পিঠা নরম হবে না, পিঠা হবে মচমচে। আমি একদম নিশ্চিত। আপনারা আপনারা এবার এটা ট্রাই করেন এবং দেখেন আমি যা বলতেছি তার সত্যতা কতটুকু। তারপর প্রশ্নটা নিয়ে আমরা একটা ভিডিও দেখব। আমি এই প্রশ্নটার উত্তরটা দিই, তারপর আমরা পাম তেলের উপর একটা ভিডিও দেখি। করোনাকালে পাম তেল কি অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করতে পারে? রহিমা আক্তার প্রশ্ন করেছেন, না, ওই অ্যান্টিবডি তৈরির সাথে পাম তেলের সম্পর্ক নাই। পাম তেল কেন, কোনো তেলের কোনো সম্পর্ক নাই। অ্যান্টিবডি একটা ভিন্ন ব্যাপার। অ্যান্টিবডি ফর্ম হবে যখন আপনি করোনা আক্রান্ত হবেন, তখন শরীরের যে নিজস্ব ইমিউন শক্তি, রোগ প্রতিরোধ শক্তি এই করোনা অ্যান্টিবডি তৈরি করে। এটা কিন্তু আপনি কোনো খাবারের মাধ্যমে অ্যান্টিবডি তৈরি হয় না। যারা বলে এটা সঠিক তথ্য দেয়নি। তারপরে আমরা এবার একটা ভিডিও দেখি, ভিডিও দেখে আবার আমি প্রশ্নতে আসতেছি। বাজারের বিভিন্ন স্থানে খোলা ভোজ্য তেল বিক্রি হয়ে থাকে। দামে সস্তা এবং সহজলভ্য হওয়ায় অনেক ক্রেতারাই ঝুঁকছেন এসব নিম্নমানের তেলে। খোলা তেলের সাথে নানা রকমের নোংরা ও অস্বাস্থ্যকর বিভিন্ন ক্ষতিকর উপাদান মিশে থাকে, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। অস্বাস্থ্যকর খোলা তেল ব্যবহারের ফলে দেহে পেটের অসুখ, লিভারের অসুখ, হার্টের অসুখ সহ নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বাছাইকৃত সেরা পাম ফল থেকে উৎপাদিত হয় মিজান ফোর্টিফাইড পাম তেল। সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে এই তেল প্যাকেটজাত করা হয়। কোলেস্টেরল মুক্ত এবং ভিটামিন এ সমৃদ্ধ মিজান ফোর্টিফাইড পাম তেল হার্টকে সুস্থ রাখে ও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাই সামান্য কম খরচের আশায় পরিবারের প্রিয় মানুষগুলোর সুস্বাস্থ্যকে ঝুঁকিতে না রেখে আজ থেকে ব্যবহার করুন সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্যাকেটজাত মিজান ফোর্টিফাইড পাম তেল। তার পরবর্তী প্রশ্ন, আমদাদুল হক মিলন প্রশ্ন করেছেন, গর্ভবতী মহিলা ডায়াবেটিস রোগীরা কি পরিমাণ পাম তেল ব্যবহার করতে পারবে? মানুষের জন্য ঠিক যতটুকু একটা পাম তেল দরকার, ওই পরিমাণ তেল দরকার, পাম তেল সেই একই পরিমাণ খাবে। তবে গর্ভবতী মহিলাদের খাবারের মান সাধারণ মানুষের যে পরিমাণগতভাবে বেশি হতে হয়, তাতে প্রোটিনের পরিমাণ বেশি থাকতে হবে, খাবারের মান ভালো হতে হবে, সেখানে আপনি পাম তেল দিলে বঞ্চ উপকারী পাবেন।
আপনার মানে আর ডায়াবেটিস রোগীর সাথে পাম তেলের কোনো সম্পর্ক নাই, ডায়াবেটিসের সাথে কোনো পাম তেলের সম্পর্ক নাই। আপনি অন্য তেলের ভূমিকা এখানে যা, পাম তেলের ভূমিকা তাই। তবে পাম তেল স্বাভাবিকভাবে শরীরের জন্য উপকারী। একমাত্র ডাক্তার যদি হৃদরোগজনিত কোনো সমস্যা না থাকে তাহলে পাম তেল আপনি নিশ্চিত খেতে পারেন। ধন্যবাদ। তারপরের প্রশ্ন, এখন থেকে কি পাম তেল বেশি ব্যবহার করবো? স্বপনশীল প্রশ্ন করেছেন। অবশ্যই আপনি নিশ্চিতভাবে পাম তেল আপনি নিয়মিতভাবে ব্যবহার করেন এবং দেখেন শারীরিকভাবে আগের চেয়ে ভালো থাকেন কিনা। ধন্যবাদ। তারপরের প্রশ্ন, অদিত্য নিবিড়, পাম তেল কত করে কেজি? আমরা এটা দামটা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন রকম, কারণ আমরা তো কোনো বিক্রি করি না। আপনি মানে বিভিন্ন কোম্পানি তাদের অবস্থান অনুযায়ী বিভিন্ন আপনি বাজারে খোঁজ নিয়ে দেখবেন কোন তেলটা কিভাবে বিক্রি হয়। তবে তুলনামূলকভাবে পাম তেলের দাম অন্য তেলের চেয়ে প্রতি লিটারে ৩-৪ টাকা কম তো হবেই। ধন্যবাদ। তারপরের প্রশ্ন, এমডি রোমান, পাম তেল ও স্বাভাবিক সয়াবিনের মধ্যে পার্থক্য কি? সয়াবিন তেল সয়াবিন, পাম তেল পাম। এখানে পার্থক্য হলো এটার ভিতরে ফ্যাটি অ্যাসিড গুলির অবস্থান। সয়াবিন তেলে যে সমস্ত ফ্যাটি অ্যাসিড আছে, পাম তেলে আবার সবগুলি ফ্যাটি অ্যাসিড নাই। পাম তেলে যে সমস্ত ফ্যাটি অ্যাসিড আছে সবগুলি আবার সয়াবিন তেলে নাই। এটা ভিন্ন ভিন্ন ফ্যাটি অ্যাসিডের অবস্থান পার্থক্য, যার জন্য পাম তেল শীতকালে ঠান্ডায় একটু জমে যায় কিন্তু সয়াবিন জমে না। এটা হলো ওই তেলের ভিতরে ফ্যাটি অ্যাসিডের অবস্থানগত কারণে। ধন্যবাদ। তারপরের প্রশ্ন, ডাক্তাররা অদিত্য নিবিড় বলতেছেন, ডাক্তাররা তেল কম খেতে বলে কেন? ডাক্তাররা তেল কম খেতে বলা মোটেই কোনো সঠিক পরামর্শ নয়। আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনার শরীরে ঠিক যে পরিমাণ তেল দরকার সেই পরিমাণে খেতে হবে। বরং কথাটা হওয়া দরকার পরিমিত খান, যে কোনো খাবারই আপনি পরিমিত খাবেন। ডাক্তারের বলা উচিত আপনি পরিমিত খান, যে কোনো তেলে ভাত খান, মাছ খান, মাংস খান, হোয়াট এভার দ্য থিং ইউ কনজিউম, এটা হলো পরিমিত খান। কম খাবেন কেন? আপনার শরীরে যদি আপনার কথার কথা আপনার শরীরে প্রতিদিন দরকার 70 গ্রাম তেল, আপনাকে ডাক্তার বললো কম খান, আপনি খাবেন 50 গ্রাম তেল। তো এই যে 20 গ্রামের যে আপনি কম খালেন, এই 20 গ্রামের কি দিয়ে পূরণ করবেন? 20 গ্রাম থেকে যে এনার্জি আসতো সেই এনার্জি আপনি কোত্থেকে পাবেন? তো ডাক্তারের ওই সব কথার কোনো যুক্তি নাই। ডাক্তাররা অসুস্থ রোগীর পথ্যকে সুস্থ রোগীর পথ্য হিসেবে চালিয়ে দিতে চায়, এটা তাদের ঠিক নয়। আপনার সুস্থ লোকের পথ্য দিতে হবে, অসুস্থ লোককে অসুস্থ লোকের পথ্য দিতে হবে। সুতরাং খাবারের পরামর্শ মানুষ টু মানুষ হিসেবে এটা পরিবর্তিত হবে। আমার জন্য একরকম হবে, আপনার জন্য আরেক রকম হবে, আরেকজনের জন্য আরেক রকম হবে। আমি যদি অসুস্থ হই আমার খাবার হবে একরকম, আমি সুস্থ হলে আমার খাবার হবে আরেক রকম। তাই ডাক্তারদের বরং বলা উচিত যেটি খাবেন পরিমিত পরিমাণ খান, কম খাবেন, কথাটা মোটেই যুক্তিযুক্ত নয়। ধন্যবাদ। তারপরের প্রশ্ন, শাকিল হোসেন প্রশ্ন করেছেন, পাম তেল তো শীতে জমে যায়, তো ওই পিঠা বানালে কি তেল জমার মতো কোনো আস্তরণ পড়বে? পিঠা কি সময় রেখে দিলে? আপনি যদি পিঠাটা পাম তেলে তৈরি পিঠা যদি আপনি ফ্রিজে রেখে তাহলে হয়তো উপরে একটা তেলের একটা আস্তরণ আপনি ফিল করতে পারেন, সূক্ষ্মভাবে দেখতে পারেন, কিন্তু ওইটাকে একটু গরম করলে ওইটা আবার ওইটা মিলিয়ে যাবে। ওই যে একটা আস্তরণ দেখতে পারেন, তা তা কোনো খারাপ কিছু না, মানে ওই তেলটা, কারণ পাম তেলে এটার ভিতরে যে ফ্যাটি অ্যাসিড গুলি আছে এগুলি একটা একটা তাপমাত্রা এসে জমে যায়। তার জন্য আপনারা পিঠা যদি ফ্রিজে রাখেন দেখবেন যে উপরে একটা তেলের আস্তরণ পড়ে আছে, ওটাকে গরম করলেই ওই তেলটা আবার খাবারের সাথে মিশে যাবে। সুতরাং এটা কোনো খারাপ কিছু নয়। ধন্যবাদ। উম্মে সালমা, শীতের পিঠাপুলি তৈরিতে পাম তেলের ব্যবহার সাথে কোনো তারতম্য হবে কি? অবশ্যই হবে। পাম তেলে তৈরি খাবার অন্য যে কোনো তেল থেকে তৈরি পিঠার চেয়ে অনেক স্বাদের হবে। আমি নিশ্চিতভাবে বলতেছি, আপনারা নিজেরা ট্রাই করেন, তখন দেখবেন আপনারা তো খাবেনই এবং আপনারা আপনাদের পরিচিত আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবকে বলবেন পাম তেল দিয়ে খাও।
কারণ পাম তেল দিয়ে পিঠা হবে ক্রিস্পি, মানে মচমচে, হাতে তেল লাগবে না, উপরে তেল লেগে থাকবে না, এবং এটা নরম হবে না, এটা থাকবে শক্ত পিঠা, যেন হাত দিয়ে ধরতে পারেন। আপনি ওই অন্য তেলের পিঠা নরম হয়ে যায়, এদিক দললে এদিক ভেঙে যায়, এই হয়, এইসব হবে না। আপনারা দেখেন, নিজেই ট্রাই করে দেখেন আমি যে বলছি এগুলি সত্যতা আছে কিনা। ধন্যবাদ। মোহাম্মদ আরিফুর রহমান, পাম তেল খেলে হার্টে কোনো সমস্যা বা সম্ভাবনা আছে কিনা? অন্য তেল খেলে অন্য তেলের আপনি যদি সুস্থ মানুষ হন, তবে আপনার পাম তেলে হার্টে কোনো প্রশ্নই আসে না। আপনি যদি হার্টের রোগী হন, তখন ডাক্তার আপনাকে যে তেলটা খেতে বলে সেই তেলটাই আপনার খাওয়া উচিত। এটি হলো সমস্যা। এইভাবে আপনি যদি সুস্থ রোগ হন, সুস্থ মানুষ হন, পাম তেল আপনার শরীরে হার্টের জন্য কোনো ক্ষতিকর হওয়ার সম্ভাবনা নেই। ধন্যবাদ। তারপরের প্রশ্ন, উন্নত বিশ্বের মানুষ কি পাম তেল ব্যবহার করে? নাজমুল ইসলাম সাহেব প্রশ্ন করেছেন। তাই শোনেন, ইউরোপ, পশ্চিম ইউরোপ, আমি ইউরোপ বলতে পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া বোঝাচ্ছি না। আমি ইউরোপ বলতে ফ্রান্স, বেলজিয়াম, ইউকে এইসব কান্ট্রিকে বোঝাচ্ছি। তারা বছরে 22 লক্ষ টন পাম তেল ব্যবহার করে। আমেরিকা, যারা বিশ্বে 1 নাম্বার তেল উৎপাদনকারী এবং রপ্তানিকারক, সয়াবিন, মেনলি তারা সয়াবিন করে, আর বাকিটা করে কর্ন, আর সামান্য পরিমাণ কেননা, কিন্তু সেকেন্ড হলো কর্ন। এই আমেরিকা প্রতি বছর প্রায় 12 লাখ টন পাম তেল আমদানি করে। কারণ তারা যে সলিড ফ্যাট খায়, তারা তেল কম খায়, সলিড ফ্যাট খায়। সলিড ফ্যাটে সয়াবিন থেকে বা কর্ন থেকে সলিড ফ্যাট করলে সেটা হয় ট্রান্সফ্যাট সৃষ্টি হয়। ট্রান্সফ্যাট বর্তমান বিশ্বে প্রতিষ্ঠিত যে এটা হৃদরোগের অন্যতম প্রধান কারণ। তাই আমেরিকা ট্রান্স ফ্রি ফ্যাট তৈরির জন্য এখন প্রায় 12 লক্ষ টন পাম তেল প্রতি বছর আমদানি করে, এবং এটা ক্রমাগত বাড়তেছে। ওই ট্রান্স ফ্যাটের জন্য তাদের ওই সয়াবিন থেকে সলিড ফ্যাট তৈরি কমিয়ে দিচ্ছে, সেখানে তারা পাম তেল দ্বারা পূরণ করতেছে। জাপান একটা বড় দেশ। জাপান কিন্তু তুলনামূলকভাবে অন্য দেশের তুলনায় তেলের পরিমাণ কম খায়, তারা মানে মাছের তেলটাই বেশি খায়, এবং সেই জাপানও বছরে 4 থেকে 5 লক্ষ টন পাম তেল ব্যবহার করে। সুতরাং উন্নত বিশ্ব তো ব্যবহার করেই। আর আমাদের মধ্যে আমার প্রতিবেশী ইন্ডিয়া হলো বিশ্বে 1 নাম্বার পাম তেল ব্যবহারকারী দেশ। আপনার 90 থেকে 1 কোটি টন পাম তেল তারা আমদানি করে। পাকিস্তান প্রায় আপনার 20 থেকে 22 লক্ষ টন পাম তেল আমদানি করে। চীন 25 লক্ষ টন, 20 থেকে 25 লক্ষ টন পাম তেল আমদানি করে। মিডল ইস্টের দেশগুলি বছরে প্রায় 15 লক্ষ টন পাম তেল আমদানি করে। সবাই পাম তেল, বিশ্বের প্রায় আপনার 100-র উপরে দেশে পাম তেল, বিশ্বের 300 কোটি মানুষ পাম তেল নিয়মিত ব্যবহার করতেছে। ধন্যবাদ। তারপরের প্রশ্ন, আমাদের বগুড়া জেলায় পাম তেলের বাজারে অপ্রতুল কেন? আমার জানার মতে বগুড়ায় পাম তেল সবচেয়ে বেশি চলে। আপনারা আসলে যে খুচরা বিক্রেতা, দোকানদার, ও আপনার অধিক লাভের আশায় আপনাদের বাজারে দেখবেন যে সুপার পাম নামে পাম বাংলাদেশের বাজারে 2 রকম বিক্রি হয়। একটা পাম, একটা সুপার পাম বলে। সুপার পাম হলো আমাদের ব্যবসায়িক নাম, আসল নাম হলো ডাবল ফ্র্যাকচুরেটেড পাম অয়েল। এইটা সহজে জমে না, এবং এই আপনার বগুড়া এবং উত্তরবঙ্গে পাম তেলের একটি বড় বাজার, এবং বগুড়া তো বটেই। আপনাদের ওই বিক্রেতা, দোকানদার অধিক লাভের আশায় ওই সুপার পামকে সয়াবিনে বিক্রি করে সে তার লাভ বাড়াচ্ছে। আসলে আপনি একটু ভালোভাবে খোঁজ নিয়ে দেখেন, পাম তেল অবশ্যই আছে। ধন্যবাদ। তারপরে প্রশ্ন, মিস্টার রোমান, কত সাল থেকে বাংলাদেশে পাম তেল আমদানি হচ্ছে? 1973 সন থেকে বাংলাদেশে পাম তেল ব্যবহার হচ্ছে। তখন এটা রেশনিং সিস্টেম, সরকারের মাধ্যমে আমদানি করে রেশনিং সিস্টেমের মাধ্যমে বাজারজাত করা হতো। পরবর্তীকালে এটা আমাদের লোকাল রিফাইনারি গুলি এটা পরিশোধন প্রক্রিয়া আয়ত্ত করে এখন স্থানীয়ভাবে পরিশোধন করা হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে আমদানি করে স্থানীয়ভাবে পরিশোধন করে বাজারজাত করা হয়। ধন্যবাদ। তারপরের প্রশ্ন, পাম তেলের মেডিসিনগত কোনো বৈশিষ্ট্য আছে কি না? সালমা সিমা, মেডিসিনগত বৈশিষ্ট্য বলতে হয় যে পাম তেল হলো ভিটামিন এ এবং ভিটামিন ই প্রাকৃতিক
সমৃদ্ধতম উৎস। এটা কিন্তু মিশানো হয় না। যেমন আপনি দেখেন সয়াবিন তেল ফর্টিফাইড, ইট ইজ নট ফর্টিফাইড না। প্রাকৃতিকভাবে এটা ভিটামিন এ, ভিটামিন ই সমৃদ্ধ। তো আমাদের দেশে যে এই যে পরিশোধন প্রক্রিয়া, তাতে ভিটামিন এ টা নষ্ট হয়ে যায়, কিন্তু ভিটামিন ই টা পুরোপুরি থাকে। ভিটামিন ই আপনি যদি পাম তেল নিয়মিত খান, আপনার শরীর নিয়মিতভাবে পাম তেল ভিটামিন ই পেতে থাকবে। ধন্যবাদ। তারপরের প্রশ্ন। পাম তেলে ফ্যাটি অ্যাসিডের পরিমাণ কতটুকু? মোকাম্মা মিঠু। আপনি ফ্যাটি অ্যাসিড কিন্তু একটা কোন তেলেই ফ্যাটি অ্যাসিড একটা থাকে না। এ গ্রুপ অফ ফ্যাটি অ্যাসিড, অনেকগুলি ফ্যাটি অ্যাসিডের সমাহার। সম্পৃক্ত, অসম্পৃক্ত, একক সম্পৃক্ত, বিভিন্ন রকম অসম্পৃক্ত, এরকম বিভিন্ন রকম ফ্যাটি অ্যাসিড আছে। একটা তেলে প্রায় ৮-১০ রকমের ফ্যাটি অ্যাসিড থাকে। সুতরাং আপনি ফ্যাটি অ্যাসিড মুক্ত হতে মানে তেল না। তেলটা মানে কি? তেলটা হলো ট্রাইগ্লিসারাইড অফ ফ্যাটি অ্যাসিড। এটা ইংরেজিতে বলতে হয় বাংলায়। মানে বিভিন্ন ফ্যাটি অ্যাসিড একত্র মিশে একটা তেল সৃষ্টি হয়। সুতরাং একটা তেলে একটা ফ্যাটি অ্যাসিড না, গ্রুপ অফ ফ্যাটি অ্যাসিড থাকে। ধন্যবাদ। তারপরের প্রশ্ন। ঠান্ডা দর প্রতিরোধে পাম তেল প্রশ্নটা কি হলো? পাম তেল মানে ঠান্ডাতে পাম তেল প্রতিরোধ করে কি না, হয়তো এরকম বলতে চেয়েছিল। ঠান্ডায় আপনি যদি সুস্থ থাকেন, আপনার সুস্বাস্থ্য রক্ষায় তেল একটি 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 অন্যতম উপাদান। শরীরকে সুস্থ রাখতে হলে আপনার তেল খেতেই হবে। আর তা যদি পাম তেল হয়, তা তো আরো ভালো। কারণ আমাদের যে খাদ্যাভ্যাস, তার জন্য পাম তেল সবচেয়ে উপযোগী। আপনি সেই অর্থে বলা যায় পাম তেল তো ঠান্ডা কিছুটা প্রতিরোধ করেই। ধন্যবাদ। তারপরের প্রশ্ন। ইয়াসিন আরাফাত টাপু, পাম তেলের প্রতি বাংলাদেশের মানুষের অত অজ্ঞতা থাকার মেইন কারণ কি? অজ্ঞ থাকার কারণ হলো পাম তেল সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব। তারপরে এটা ছাড়াও আছে সঠিক জ্ঞানের অভাব। আমরা যে পরিমাণ এই 18 কোটি লোককে টার্গেট করে যে পরিমাণ প্রচারণা করা দরকার, আমরা সেই পরিমাণ প্রচারণা করতে পারি না। তবে এখন এই ডিজিটাল সোশ্যাল মিডিয়া থাকায় একটু প্রচারটা সহজ হয়েছে। অনেকের কাছে আমরা পৌঁছতে পারতেছি আমাদের তথ্য নিয়ে। এখন আস্তে আস্তে ইনশাল্লাহ এই ধরনের এই সমস্যাগুলি কেটে যাবে। ধন্যবাদ। আমরা কি আরেকটা ভিডিও দেখতে পারি? প্রায় এখন 40 মিনিট হয়ে গেছে। এম এ নবী প্রশ্ন করেছেন, ইনফরমেশন ইজ পাওয়ার। সো থ্যাংক ইউ স্যার ফর ইনফরমেশন অ্যাবাউট দ্য পাওয়ার। আপনাকে ধন্যবাদ যাচ্ছি। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। তারপরে আমরা একটা ভিডিও দেখি, তারপরে আবার একটা আমরা প্রশ্ন উত্তর পর্বে আসবো। মালয়েশিয়ান পাম তেল আন্তর্জাতিকভাবে একটি জনপ্রিয় ভোজ্য তেল। মালয়েশিয়ান পাম তেল যে কোনো রান্নায় বারবার ব্যবহার করা যায় এবং খাবারের গুণগত মান সম্পূর্ণ অটুট থাকে। ভিটামিন এ এবং ভিটামিন ই সমৃদ্ধ এই তেল দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সম্পূর্ণ কোলেস্টেরল মুক্ত মালয়েশিয়ান পাম তেল হৃদরোগের ঝুঁকি কমায়। জনপ্রিয় এই তেল বিশ্বজুড়ে রেস্টুরেন্ট, কনফেকশনারি এবং বেকারিতেও বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে। রান্নায় মালয়েশিয়ান পাম তেলের ব্যবহার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করে। এই যে আপনারা ভিডিওতে দেখলেন, বেকারি এবং কনফেকশনারি প্রোডাক্ট, তারা সবাই পাম তেল ব্যবহার করে। বাংলাদেশও কিন্তু একই অবস্থা। বেকারি এবং কনফেকশনারি প্রোডাক্ট যারা করে, তারা কিন্তু সবাই পাম তেল ব্যবহার করে। কারণ তাদের খাবারকে দীর্ঘ স্থিতিশীল রাখতে এবং এটা গুণাগুণ দীর্ঘদিন, কারণ একটা খাবার তো একটা ফ্যাক্টরি প্রোডাকশন, এটা মানে ডেলিভারি, প্রথম হলো আপনার উৎপাদন, তারপর সরবরাহ, তারপর দোকানের সেলফে কিছুদিন থাকা, তারপর বিক্রি হওয়া, তারপরে খাওয়া। এই 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 পথগুলি পরিক্রমা করতে হলে তাকে প্রায় 1 থেকে 1.5 মাস কমপক্ষে এটাকে অক্ষম থাকতে হবে, খাবারটা থাকতে হবে সতেজ। এবং তার জন্য পাম তেল সবচেয়ে উপযোগী। অন্য কোনো তেলের খাবারই এতদিন থাকবে না, 1 দিন কি 2 দিন বা 3 দিন, এরপর এটা নষ্ট হয়ে যাবেই। এই জন্য সবার কাছে পাম তেল, শুধু বাংলাদেশে না, বিশ্বব্যাপী বেকারি এবং কনফেকশনারিরা যারা খাদ্যদ্রব্য উৎপাদনে
আপনার নিয়োজিত সবাই পাম তেল ব্যবহার করে। বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলি পাম তেল নিয়মিত ব্যবহার করে। ধন্যবাদ। তারপরের প্রশ্ন, পাম তেল বাংলাদেশে ব্যবহার কত শতাংশ? আমরা যে পরিমাণ তেল ব্যবহার করি, হাফেজ আহমেদ সাহেব, আমরা বছরে প্রায় 30 লক্ষ টন তেল ব্যবহার করি। তার ভিতরে 15 থেকে 16 লক্ষ টন হলো পাম তেল, 10 থেকে 12 লক্ষ টন হলো সয়াবিন, আর তারপরে মেজর অংশ হলো সরিষা অল্প, এই মোটামুটি। আর আমরা বাটার, ঘি, বাটার এগুলি আমরা বছরে ইউজ করি প্রায় 30,000 টনের মতো। এইভাবে পাম তেলের ব্যবহারটা 52% থেকে 55%-এর ভিতরে আপনার ওঠানামা করে। ধন্যবাদ। তারপরে প্রশ্ন, শাহানা ইসলাম, পাম তেল প্রথম কিভাবে বাংলাদেশে আসে? পাম তেল প্রথম বাংলাদেশে বাজারজাত করে বেসরকারি আমদানিকারকরা। তারা তখন মালয়েশিয়া নয়, সিঙ্গাপুর থেকে পাম তেল এনে বাজারজাত করতো। তারপরে বাংলাদেশ সরকারও আমদানি করলো। বাংলাদেশ সরকার আমদানি করে তৎকালীন রেশনিং সিস্টেম, 1973-74 সালে দেশে একটা দুর্ভিক্ষ ছিল। মানুষ তখন রেশনিং সিস্টেমের উপরে নির্ভরশীল ছিল। মানে রেশনিং মানে এখন নাই, সে সময় সরকারের নির্দিষ্ট দোকান থেকে তেল, গম, চাল, চিনি এগুলি একটা নির্দিষ্ট দামে সরবরাহ করত, এবং সেই সময় সরকার এই পাম তেল বাজারজাত করা শুরু করে। যেহেতু এটা দাম ছিল তুলনামূলকভাবে কম, মানুষের কাছে যেন খাবারের তেল সহজলভ্য হয়, তার জন্য পাম তেল তারা বাজারজাত শুরু করেছিল। এইভাবে পাম তেল বাংলাদেশে শুরু। ধন্যবাদ। তারপরে প্রশ্ন, অদ্বিতীয় নিবিড়, অরিজিনাল পাম বুঝবো কি করে? একজন সাধারণ ভোক্তার পক্ষে এভাবে পাম তেল বোঝা খুব দুরূহ ব্যাপার, কারণ তেল দেখতে প্রায় সয়াবিন তেল, পাম তেল আমাদের দেখতে প্রায় একরকমই, এবং সাধারণ চোখে এটা পার্থক্য ধরা পড়বে না। একমাত্র সহজ একটা উপায় আছে, এটা আপনি ফ্রিজে রাখলে পাম তেলটা ঘন হয়ে যাবে, বা একটু জমাট জমাট বাঁধা, একদম জমাট বাঁধবে না কিন্তু ঘন হয়ে যাবে। যদি ঘন হয়ে যায় এটা পাম তেল, আর যেটা ঘন হবে না এটা অন্য তেল। এইটা সহজ উপায় আর কি। ধন্যবাদ। তারপরে প্রশ্ন, সাইফুল ইসলাম, আমি একটু আগে বলেছি বাংলাদেশে বছরে প্রায় 15 থেকে 16 লক্ষ টন পাম তেল আমদানি হয় এবং ব্যবহার করা হয়। ধন্যবাদ। তারপরে প্রশ্ন, নিতাই রায় প্রশ্ন করেছেন, পাম তেল কি সব ধরনের মানুষ গ্রহণ করতে পারে? পাম তেল আমাদের দেশে ব্যবহার করা প্রয়োজন, আপনার মত জানতে চাই। পাম তেল একমাত্র রোগী ছাড়া অন্য যে কোনো সুস্থ মানুষ নিশ্চিন্তে পাম তেল ব্যবহার করতে পারে, এতে কোনো সমস্যা নেই। আমি আপনার রোগীদের কথা বাদ দিচ্ছি এই জন্য, একটা রোগী তার বিভিন্ন অবস্থা পর্যবেক্ষণ, ডাক্তার তাকে যেই পথ্য নির্ধারণ করে সেটি তারা খাওয়া উচিত। সুতরাং রোগীর পথ্য আমার পক্ষে বলা, এইভাবে ঢালাওভাবে বলা উচিত হবে না। আমি সুস্থ লোক চিন্তা করে সুস্থ মানুষের জন্য যে তেল উপযোগী সেটার কথা আমি বলতে পারি, এবং এটা সুস্থ লোক নিশ্চিন্তায় পাম তেল খেতে পারে, এখানে কোনো সমস্যার কোনো কারণ নেই। ধন্যবাদ। তারপরের প্রশ্ন, আশরাফুল ইসলাম, লটস অফ ভ্যালুয়েবল ইনফরমেশন ফ্রম টুডেজ লাইফ। থ্যাংক ইউ মিস্টার আশরাফুল ইসলাম। এরপরে আপনারা আমাদের এই ধরনের লাইভ প্রোগ্রামগুলিতে আপনারা আসেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে পাম তেল নিয়ে আমাদের জানান, আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের সঠিক উত্তরটি দেওয়ার জন্য। ধন্যবাদ। এরপরে প্রশ্ন কি আছে কি আর? এমডি রোমান আবার প্রশ্ন করেছেন, স্যার আপনি কি পাম তেল কন্টিনিউটি খান? আমি ভাজা বোনার জন্য পাম তেল, আর অন্য জন্য আপনার ভাজা বোনার জন্য পাম তেলের সাথে বিশ্বে কোনো তেলই তুলনা করা যাবে না। সুতরাং আপনি ভাজা বোনার জন্য পাম তেল নিশ্চিন্ত খেতে পারেন, আর সব খাবারের জন্য পাম তেল খেতে পারেন। আমি পর্যন্ত ভাজা বোনার জন্য, যেহেতু আমরা বয়স্ক মানুষ, ভাজা বোনার জন্য আমরা খাই পাম তেল, অন্য কোনো খাবারের জন্য আমরা অন্য তেল খাই। কারণ আপনারা যারা মানে তরুণদের জন্য প্রচুর, আপনাদের দরকার প্রচুর ক্যালোরি, প্রচুর এনার্জি, আপনাদের বেলায় পাম তেল সবচেয়ে উপযোগী, আপনারা নিশ্চিন্তে পাম তেল খেতে পারেন। ধন্যবাদ। তারপরের প্রশ্ন, ইমতিয়াজুল খলিল, আমাদের দেশে কি পাম চাষের জন্য উপযোগী? না, আসলে অনেকে বলে
তবে আমাদের এখানে কারণ পামের জন্য পাম প্লান্টেশনের জন্য যে পরিমাণ বৃষ্টি দরকার এই পরিমাণ বৃষ্টি আমাদের এখানে মাত্র 5 মাস পাওয়া যায়। 7 মাসেই বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম। বৃষ্টি কমে গেলে পাম ফলে তেলের পরিমাণ কমে যায়। তখন দিতে হবে সেচ। সেচ দিয়ে অয়েল পাম প্লান্টেশন চাষ করতে গেলে সেটা ব্যয়বহুল হয়ে যাবে। এইজন্য সেই বিবেচনায় পাম তেল আমাদের জন্য উপযোগী নয়। তবে আমাদের দেশে আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ তেমন বীজ যদি উৎপাদন করা যায় তাহলেই সম্ভব। অন্যথায় বর্তমান বীজ দিয়ে আমাদের দেশে পাম তেল উৎপাদন মোটেই অর্থনৈতিকভাবে লাভজনক নয়। ধন্যবাদ। তারপরের প্রশ্ন, পাম তেলে কি ডেজার্টের আইটেম তৈরি করা যায়? অবশ্যই। আর ওই যে আমাদের ভিডিওগুলো দেখবেন, বিশ্বের যে কোনো হোটেলে বড় দেখবেন ডেজার্ট পাম তেল দিয়ে ব্যবহার করা হয়। তারপরে এই যে ধরেন যেমন পাম তেলে আরো ব্যবহার আছে, যেমন আপনাদের আমি বলি, আইসক্রিম খান, এই যে আপনি খান, ইগলু খান, তারপর বা আপনি আরো পোলার খান, বা আরো কয়েকটা আছে আইসক্রিম খান। আইসক্রিমে যদি পাম তেল ব্যবহার করা না হয় এটা স্বাদই আসবে না। প্রতিটা আইসক্রিমে পাম কার্নেল নামে একটা তেল আছে, পাম কার্নেল তেল বলে, যেটা পাম ফলের শ্বাস থেকে উৎপাদন হয়। এটা এটার মধ্যে গন্ধ হবে নারকেল তেলের মতো গন্ধ, এবং এটাকে বলে লরিক অয়েল। পৃথিবীতে 2টি লরিক অয়েল, একটা হলো কোকোনাট অয়েল আর একটা হলো পাম কার্নেল অয়েল। এই দুটাকে বলে লরিক অয়েল, কারণ এর ভিতরে লরিক অ্যাসিডের অবস্থান পরিমাণ বেশি, ক্যাপটিক অ্যাসিড, ক্যাপ্রাইলিক অ্যাসিড এগুলি বেশি, এইসব ফ্যাটি অ্যাসিড গুলি পরিমাণ বেশি। তার জন্য এটাকে বলে লরিক গ্রুপের তেল। এবং এইটা ছাড়া আপনার আইসক্রিম স্বাদই আসবে না। আপনি দেখুন এটা কিভাবে ব্যবহার হচ্ছে। আপনি কন্ডেন্স মিল্কে স্বাদ হবে না। আপনাকে যদি পাম তেল না দেওয়া হয়, এটা আপনার স্বাদ হবে মাটি। এটাকে স্বাদ দেওয়ার জন্য পাম তেল ইউজ করতে হয়। এখানে কিন্তু কার্নেল না, এখানে পাম তেলই ব্যবহার করা হয়। এই ধরনের পাম তেল বিভিন্ন হাজারো রকম ব্যবহার। আপনি শিল্পজাত যে সমস্ত খাবার খান, শিল্পভাবে ইনস্ট্যান্ট নুডলস বা আপনি পটেটো চিপস, বিভিন্ন রকম ফ্রাইড স্ন্যাক্স প্রোডাক্ট, কত রকমের ডাল ভাজা, এ ভাজা সে ভাজা, মুড়ি ভাজা, কত কিছু প্রোডাক্ট খাচ্ছে যদি শিল্পজাত খাদ্যপণ্য, এই সব কিছুতে পাম তেল ব্যবহার করা হয়। এবং পাম তেল ছাড়া ওই খাদ্যের ওই গুণাগুণটাই আসবে না। এবং ওইটা যেদিন উৎপাদন করবে পরের দিন থেকে এটার ভিতরে গন্ধ হবে, তেলটা পচে যাওয়া শুরু করবে। কিন্তু পাম তেল একমাত্র তেল যেটা কমপক্ষে 3 মাস এই খাবারের ওই উৎপাদিত খাবারটা গুণাগুণ এবং ওই খাবারটাকে সতেজ রাখবে, সুস্বাদু রাখবে, এবং কোন রকম খারাপ প্রতিক্রিয়া থেকে রক্ষা করবে। ধন্যবাদ। তারপরের প্রশ্ন, মিজান সাইফুল ইসলাম, মিজান সাধারণত কি পাওয়া যায়? বাজারে আছে তো, ন্যাচারাল আছে, সিটি গ্রুপের, আপনার টিকের আছে, টিকের আছে একটা ফ্যামিলি, আর একটা বোধহয় কি নাম, ওই যে ওদের 2টা, এরকম বিভিন্ন কোম্পানি। এটা ছাড়া বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে প্যাকেটজাত করা পাম তেল আছে প্রচুর। আমি তো যখন ভিজিটে যাই আমি দেখি প্রতি বাজারেই পাম তেল পাওয়া যায়। আপনার পাম তেল স্থানীয়ভাবে প্যাক করে তারা বাজার থেকে তেল কিনে নিয়ে গিয়ে তারা প্যাক করে। আপনি প্যাক করা তেল খাবেন। আর একটা মনে রাখবেন, তেলে কোনো ভেজাল দেওয়া যায় না। কোনো তেলই কোনো ভেজাল অ্যাকসেপ্ট করে না। তেলের ভিতরে কোনো ভেজাল দিতে পারবে না। যারা বলে তারা ভুল বলে। তেলে কোনো ভেজাল দেওয়া যায় না। তেলে শুধু কি করা যায়, একটা তেলের সাথে আরেকটা তেলই মিশানো যায়। তেল ছাড়া তেলের সাথে আর কোনো কিছু মিশানো যায় না। এবং আপনারা জেনে খুশি হবেন, আপনি যে কোনো একটা তেলের যারা নাকি 2-3টা তেল মিশিয়ে বিক্রি করতেছে, যেটাকে আমাদের আইনের দৃষ্টিতে যেটাকে ভেজাল, আমাদের বিদ্যমান খাদ্য আইনে 2টা তেল একসাথে মিশানো আইনত দণ্ডনীয়। কিন্তু যারা এই আইন থাকা সত্ত্বেও পাম তেল, সয়াবিন তেল মিশিয়ে বিক্রি করছে, তারা কিন্তু আপনাকে আসলে উপকার করতেছে। কারণ আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের পরামর্শ হলো যে কোনো একটি একক তেল থেকে 2টা বা 3টা তেল একত্রে মিশিয়ে সেই তেল খাওয়া ভালো, কারণ তাতে সব রকম ফ্যাটি অ্যাসিড গুলি আপনার শরীর পেতে পারে। এই জন্য আপনারা যদি পেতে চান, বাজার থেকে 2-3 রকমের তেল কিনে আপনারা মিশিয়ে খান, তাতেও চলবে, উপকার পাবেন। আমরা এখন আমাদের কুইজ এবং লাইভ সেশনে কিছু পুরস্কারদের বিজয়ীদের নাম ঘোষণা করব। এগুলিতে
আমি প্রথম ঘোষণা করছি আমাদের কুইজ কম্পিটিশন 5 যারা কুইজ যারা মানে বিজয়ী হয়েছেন তাদের নাম উদ্দীপ্ত মির্জা, আসিফ আল আকাশ আর একটা ফারহিনা কেয়া। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। আপনাদের যার কাছে আমাদের পুরস্কার সঠিক সময়ে পৌঁছে আমাদের অফিসের সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করে পুরস্কার কিভাবে পৌঁছানো যায় সেই ব্যবস্থা নেবে। ধন্যবাদ। তারপরে আমি বলবো আরো প্রতিযোগিতা আছে লাইভ সেশন 3-এ যারা উইনার তাদের নাম আমি বলছি। প্রথম হলেন সাইফুল ইসলাম, দ্বিতীয় সুমনা আহমেদ মিম, তৃতীয় এমডি আরিফুর রহমান। আপনাদেরও স্বাগতম, শুভেচ্ছা। আপনাদের কাছে পুরস্কার সঠিক সময়ে পৌঁছে যাবে, আমাদের অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করবে। আর আপনারা আপনাদের জানেন আমাদের আরেকটা প্রতিযোগিতা চলতেছে। যারা আমাদের জানুয়ারি প্রথম সপ্তাহে 2021 জানুয়ারি প্রথম সপ্তাহে আমাদের মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য পাম অয়েল ট্রেড ফেয়ার সেমিনারে যারা মানে রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য আছে স্মার্টফোন পুরস্কার হিসেবে 3 রকম পুরস্কার। একটা হলো স্মার্টফোন, দ্বিতীয় পুরস্কার রান্নার কুকারিজ, তৃতীয় পুরস্কার আরেকটা আছে। আপনারা যারা পেতে চান তারা সেখানে নাম রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করলেই আপনার নাম প্রতিযোগী হিসাবে আমাদের লিস্টে চলে আসবে। হয়তো আপনিও পেয়ে যেতে পারেন আমাদের পক্ষ থেকে একটি স্মার্টফোন। ধন্যবাদ সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমাদের লাইসেন্স শেষ করছি। পরবর্তী লাইসেন্স যখন হবে সঠিক সময় জানানো হবে যেন আপনারা যোগদান করতে। পুনরায় সবাইকে ধন্যবাদ জানিয়ে হেমন্তের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি বক্তব্য।